আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তড়িৎ দেখলেই তোমরা আতঙ্কে চলে যাও, তড়িৎ দেখলেই তোমাদের মধ্যে ভয় কাজ করে। তড়িতের যে অধ্যায়গুলো আছে আমাদের, তোমরা এগুলোকে প্রচন্ড রকমের ভয় পাও। তো আমরা তোমাদের জন্য নিয়ে আসছি স্থির বিদ্যুৎ অধ্যায়ে প্রিমিয়াম ক্লাস। এই ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে থিওরি বলো, সৃজনশীল বলো, বহু নির্বাচনী প্রশ্ন বলো, যাই তোমার পরীক্ষা আসুক না কেন, আমি তোমাকে অ্যাসিওর করতেছি যে তুমি 100% পরীক্ষায় পারবা। তো আজকে আমাদের স্থির বিদ্যুৎ অধ্যায়ের প্রথম লেকচার। আজকে স্থির বিদ্যুৎ অধ্যায়ের আমাদের প্রথম লেকচারে আমরা চার্জের জন্ম কথা নিয়ে আলোচনা করব। কোথা থেকে এই চার্জের ধারণা আসছে, কিভাবে চার্জের ধারণাটা আমাদের মধ্যে আসছে, সেই চার্জের ধারণা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা কয় ধরনের তড়িৎ আছে সেটা নিয়ে আলোচনা করব। তড়িৎ মাধ্যম নিয়ে আলোচনা করব, অর্থাৎ পদার্থগুলোর মধ্যে তড়িৎ চলাচল করতে পারে কি পারে না, এর উপরে ভিত্তি করে তড়িৎ মাধ্যমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। এরপরে ঘর্ষণের ফলে কিভাবে তড়িৎ সৃষ্টি হয় বা স্থির তড়িৎ সৃষ্টি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের আমরা ব্যাখ্যা করব, সেটা হচ্ছে বিকর্ষণই তড়িৎগ্রস্ততার সুনিশ্চিত প্রমাণ। অর্থাৎ বিকর্ষণ দ্বারাই আমরা বুঝতে পারি কোনো একটা বস্তু চার্জিত নাকি চার্জিত নয়। তো চলো আজকে আমরা আমাদের স্থির বিদ্যুৎ অধ্যায়ের প্রথম লেকচার শুরু করি। স্থির বিদ্যুৎ অধ্যায়ের প্রথমে আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে স্থির বিদ্যুতের জন্মকথা, স্থির বিদ্যুতের বিবর্তন, কিভাবে স্থির বিদ্যুৎ কথাটা আসছে, স্থির বিদ্যুৎ বা তড়িৎ কথাটা কিভাবে আসছে। চলো আজকে আমরা ক্লাস শুরু করি। খ্রিস্টপূর্ব 600 অব্দে, খ্রিস্টপূর্ব 600 অব্দে, অর্থাৎ খ্রিস্ট জন্মের 600 সাল পূর্বে, 600 বছর পূর্বে গ্রিক দার্শনিক, বিখ্যাত গ্রিক দার্শনিক থেলিস, তিনি সর্বপ্রথম একটা বিষয় খেয়াল করেন। কি খেয়াল করেছিলেন তিনি? গ্রিক দার্শনিক থেলিস খেয়াল করেন যে পশমি কাপড়, অর্থাৎ পশমযুক্ত কোনো কাপড় দ্বারা যদি অ্যাম্বার, পাইন গাছের শক্ত আঠা, অ্যাম্বার বা পাইন গাছের শক্ত আঠাকে ঘষা হয়, এদের মধ্যে যদি ঘর্ষণ হয়, তাহলে তা অপর কোনো বস্তুকে আকর্ষণ করার একটা শক্তি অর্জন করে, একটা ক্ষমতা অর্জন করে। এই বিষয়টা প্রথম লক্ষ্য করেন গ্রিক দার্শনিক থেলিস। কত সালে? খ্রিস্টপূর্ব 600 অব্দে। তাহলে খ্রিস্টপূর্ব 600 অব্দে গ্রিক দার্শনিক, বিখ্যাত গ্রিক দার্শনিক থেলিস, তিনি কি লক্ষ্য করেছিলেন? বিখ্যাত গ্রিক দার্শনিক থেলিস তিনি লক্ষ্য করেছিলেন যে পশমি কাপড়, আমরা যদি পশমি কাপড় দ্বারা, পশমযুক্ত কাপড় দ্বারা অ্যাম্বার বা পাইন গাছের শক্ত আঠা, এটাকে যদি ঘষা হয় তাহলে তা অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। তাহলে আমরা পশমি কাপড় দ্বারা, এই যে পশমি কাপড় দ্বারা অ্যাম্বারকে যদি ঘষা হয়, অ্যাম্বারকে যদি ঘষা হয়, অ্যাম্বার এটাকে পাইন গাছের শক্ত আঠা, পাইন গাছের শক্ত আঠা, এটাকেই অ্যাম্বার বলা হতো, পাইন গাছের শক্ত আঠাকে। ঠিক আছে? আচ্ছা, এখন পশমি কাপড় দ্বারা যদি অ্যাম্বারকে বা পাইন গাছের শক্ত আঠাকে ঘষা হয় তাহলে কি হইতো? এই যে অ্যাম্বার অন্য বস্তুকে আকর্ষণ করার একটা ক্ষমতা অর্জন করতো, অন্য বস্তুকে আকর্ষণ করার একটা শক্তি তার মধ্যে চলে আসতো, একটা শক্তির আবির্ভাব হতো তার মধ্যে। এই বিষয়টা সর্বপ্রথম খেয়াল করেছিলেন গ্রিক দার্শনিক থেলিস। মজার বিষয় হচ্ছে, দেখো এই অ্যাম্বারের গ্রিক নাম ছিল, অ্যাম্বারের গ্রিক নাম ছিল ইলেকট্রন। গ্রিক নাম, অ্যাম্বারের গ্রিক নাম কি ছিল বলতো? অ্যাম্বারের গ্রিক নাম ছিল ইলেকট্রন। তাহলে অ্যাম্বারের গ্রিক নাম ইলেকট্রন। পরবর্তীতে এই ইলেকট্রন, অ্যাম্বারের গ্রিক নাম ইলেকট্রন থেকেই 1600 সালে, 1600 খ্রিস্টাব্দে উইলিয়াম গিলবার্ট উনি সর্বপ্রথম এই আকর্ষণ করার যে ক্ষমতা, এই যে পশমি কাপড় দ্বারা অ্যাম্বারকে বা পাইন গাছের শক্ত আঠাকে ঘষা হলে সেটা যে আকর্ষণ করার, অন্য বস্তুকে আকর্ষণ করার একটা শক্তি বা ক্ষমতা অর্জন করত, এই শক্তি বা ক্ষমতার নামকরণ করেন ইলেকট্রিসিটি। এই ইলেকট্রন থেকে, অ্যাম্বারের গ্রিক নাম ইলেকট্রন থেকে তিনি আকর্ষণ করার ক্ষমতাকে নামকরণ করেন কি? ইলেকট্রিসিটি। কে করেন? উইলিয়াম গিলবার্ট। তিনি সর্বপ্রথম এই অ্যাম্বারের গ্রিক নাম ইলেকট্রন থেকে এই আকর্ষণ করার শক্তি বা ক্ষমতাটাকে তিনি নামকরণ করেন কি? তিনি নামকরণ করেন ইলেকট্রিসিটি। ঠিক আছে? সবাই বুঝতে পারতেছ?
আচ্ছা, দেখো এরপরেও 1752 সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন 1752 সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কি করেন, এই যে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঠিক আছে, বিদ্যুৎ চমকানো বা বজ্রপাত, এটা যে এক ধরনের তড়িৎ, এটা যে এক ধরনের ইলেকট্রিসিটি, এইটা প্রথম আবিষ্কার করেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তাহলে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বজ্রপাত এক ধরনের তড়িৎ, বজ্রপাত এক ধরনের তড়িৎ, এর সাথে সাথে এক ধরনের তড়িৎ, এর সাথে সাথে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে পজিটিভ ও নেগেটিভ চার্জের ধারণা দেন, পজিটিভ ও নেগেটিভ চার্জের ধারণা দেন, পজিটিভ ও নেগেটিভ চার্জের ধারণা দেন, এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ধারণা দেন। দেখো এরপরে 1800 সালে বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা তিনি একটা কাজ করেন। বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা কি করেন, বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা ব্যাটারি আবিষ্কার করেন। ব্যাটারি আবিষ্কারের ফলে কি হয়, এই ব্যাটারি আবিষ্কার করার ফলে তড়িৎ বা ইলেকট্রিসিটি প্রবাহিত করা সম্ভব হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত করা সম্ভব হয় ব্যাটারির মাধ্যমে। তাহলে 1800 সালে আলেসান্দ্রো ভোল্টা তিনি যে কাজটা করেন, ব্যাটারি আবিষ্কার করেন, ব্যাটারি আবিষ্কার করেন। আর এই ব্যাটারির মাধ্যমে আমরা কি করতে পারি, ইলেকট্রিসিটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারি, ইলেকট্রিসিটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত করতে পারি আমরা। এরপর দেখো 1831 সালে মাইকেল ফ্যারাডে একটা গুরুত্বপূর্ণ কাজ করেন। 1831 সালে মাইকেল ফ্যারাডে তিনি একটি গুরুত্বপূর্ণ কাজ করেন। কি কাজ করেন, তিনি চুম্বক ব্যবহার করে, চুম্বক তোমরা সবাই চুম্বক জানো, চুম্বক নিয়ে খেলাধুলা করছো ছোটবেলায়, ঠিক আছে, এখনো হয়তো খেলাধুলা করো তোমরা, এখনো সবাই ছোট, ঠিক আছে। তাহলে এই যে 1831 সালে মাইকেল ফ্যারাডে তিনি কি করেন, তিনি চুম্বক ব্যবহার করে তড়িৎ কিভাবে তৈরি করা যায়, ইলেকট্রিসিটি কিভাবে তৈরি করা যায়, এই কৌশলটা আবিষ্কার করেন 1831 সালে মাইকেল ফ্যারাডে। অর্থাৎ চুম্বক দ্বারা ইলেকট্রিসিটি বা তড়িৎ, যেটাকে আমরা তড়িৎ বা বিদ্যুৎ বলি, তড়িৎ তৈরি করার কৌশল আবিষ্কার করেন, দেখো তড়িৎ সম্পর্কে আমরা কিছু ইতিহাস জানলাম, ঠিক আছে, এই তড়িৎ আসলে কোথা থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এই ধারণাটা তৈরি করছে কে, তারপরে আমরা আরো কিছু বিবর্তন দেখলাম তড়িৎ সম্পর্কে। চলো এবার আমরা শিখব যে তড়িৎ আহিতকরণ বা তড়িৎ আহিত বস্তু অথবা চার্জিত বস্তু বা এই যে চার্জিত করার প্রক্রিয়া, এটা বলতে আমরা কি বুঝি। দেখো আমরা যখন দুইটা বস্তুকে, এই যে গ্রিক দার্শনিক থেলিস তিনি যে ধারণাটা দেন বা তিনি সর্বপ্রথম যে জিনিসটা লক্ষ্য করেন, যে দুইটা বস্তু অর্থাৎ পশমি কাপড় আর অ্যাম্বার এদেরকে যদি ঘষা হয় তাহলে তারা অন্য বস্তুকে আকর্ষণ করার একটা ক্ষমতা অর্জন করে। এই যে ঘটনাটা, এই যে প্রক্রিয়াটা, এটাকেই আমরা বলি হচ্ছে তড়িৎ আহিতকরণ বা চার্জিতকরণ বা শুধু আহিতকরণ। আর ওই যে বস্তু, ওই যে অ্যাম্বার, পশমি কাপড়, এরা যে অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করতেছে, ওই বস্তুগুলোকে আমরা বলতেছি আহিত বস্তু বা তড়িৎ আহিত বস্তু অথবা চার্জিত বস্তু। বুঝতে পারছো সবাই? চলো আমরা একটু লিখি। তাহলে আমরা দেখো তড়িৎ আহিতকরণ বা চার্জিতকরণ, তড়িৎ আহিতকরণ বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি চার্জিতকরণ, এইটাকে আমরা বলতে পারি চার্জিতকরণ। তাহলে তড়িৎ আহিতকরণ বা চার্জিতকরণ, এটা বলতে আমরা কি বুঝি, তড়িৎ আহিতকরণ বা চার্জিতকরণ। দেখো তড়িৎ আহিতকরণ বা চার্জিতকরণ বলতে আমরা বুঝি দুইটা ভিন্ন বস্তুকে, একই বস্তু হলে কিন্তু হবে না। দেখো একই বস্তু হলে কেন হবে না একটু পরে আমরা জানবো। দুইটা ভিন্ন বস্তুকে যদি পরস্পরের সাথে ঘষা হয় তাহলে তাদের মধ্যে একটা শক্তির আবির্ভাব হয়, তারা একটা ক্ষমতা অর্জন করে। কি ক্ষমতা অর্জন করে? তারা অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। তাহলে দুইটা বস্তুকে, ভিন্ন বস্তুকে আমরা যদি পরস্পরের সাথে ঘষা দেই, তাদের মধ্যে যদি ঘর্ষণ হয় তাহলে তারা কি লাভ করে? অন্য বস্তুকে আকর্ষণ করার শক্তি অর্জন করে। এই যে ঘটনাটা,
এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া, এই ঘটনাকে আমরা কি বলতেছি? এই প্রক্রিয়া বা ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে তড়িৎ আহিতকরণ বা চার্জিতকরণ প্রক্রিয়া। দুইটা বস্তুকে চার্জিতকরণ প্রক্রিয়া। তাহলে দুটি ভিন্ন বস্তুকে পরস্পরের সাথে ঘষা হলে, পরস্পরের সাথে ঘষা হলে বস্তুদ্বয়ের মধ্যে, তাদের মধ্যে, বস্তুদ্বয়ের মধ্যে অন্য বস্তুকে কম বেশি আকর্ষণ করার একটা শক্তি অর্জন করে। তারা অন্য বস্তুকে কম বেশি আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। কম বেশি আকর্ষণ করার বস্তুদ্বয় হবে, ঠিক আছে? বস্তুদ্বয় অন্য বস্তুকে কম বেশি আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে, ক্ষমতা অর্জন করে। এই ঘটনাকে আমরা বলি তড়িৎ আহিতকরণ। এই ঘটনাকে তড়িৎ আহিতকরণ বা চার্জিতকরণ বা শুধু আহিতকরণ বলে, ঠিক আছে? তাহলে দুইটা ভিন্ন বস্তু আমরা যদি পরস্পরের সাথে কি করি? পরস্পরের সাথে ঘষা দেই, তাদের যদি পরস্পরের সাথে ঘর্ষণ হয়, তাহলে তারা কি লাভ করে? অন্য বস্তুকে আকর্ষণ করার শক্তি অর্জন করে। তাদের মধ্যে একটা শক্তি, একটা ক্ষমতা চলে আসে যে তারা অন্য বস্তুকে আকর্ষণ করতে পারে। দেখো, এটা আমরা জানি, আমরা সবাই জানি যে শীতকালে আমরা প্লাস্টিকের চিরুনি দিয়ে যদি আমাদের শুকনা চুল আঁচড়াই, এটা আমরা অনেকেই এটা নিয়ে খেলা করি। শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে যদি আমরা শুকনা চুলকে আশ্রয়, এরপর এই প্লাস্টিকের চিরুনিকে ছোট ছোট কাগজের টুকরার কাছে তুমি ধরবা, দেখবা প্লাস্টিকের চিরুনিটা কি করতেছে? এই ছোট ছোট কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করতেছে। কাগজের টুকরাগুলো লাফ দিয়ে প্লাস্টিকের চিরুনির কাছে চলে যাচ্ছে। তুমি যদি এটা দেখে না থাকো, অবশ্যই এটা ট্রাই করবা, ঠিক আছে? যে প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনা চুলকে আশ্রানোর পর, কিছুক্ষণ আশ্রানোর পর এই প্লাস্টিকের চিরুনিকে ছোট ছোট কাগজের টুকরার কাছে ধরবা, দেখবা কাগজের টুকরাগুলো লাফ দিয়ে প্লাস্টিকের চিরুনির কাছে চলে আসতেছে, ঠিক আছে? তাহলে এটা কেন ঘটলো? এই যে প্লাস্টিক এবং চিরুনির মধ্যে ঘষার ফলে প্লাস্টিক একটা শক্তি অর্জন করছে, একটা ক্ষমতা অর্জন করছে। কি ক্ষমতা? কাগজের টুকরাকে আকর্ষণ করার ক্ষমতা। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা কি নাম দিচ্ছি? এই ঘটনাটাকে আমরা বলতেছি তড়িৎ আহিতকরণ বা চার্জিতকরণ। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এবার বলো তো, এই যে প্লাস্টিক চিরুনি, প্লাস্টিকের যে চিরুনি, এই প্লাস্টিকের চিরুনিটাকে কি বলা হয়? এই প্লাস্টিকের চিরুনিটাকে বলা হয় তড়িৎ আহিত বস্তু বা শুধু আহিত বস্তু বা চার্জিত বস্তু। তাহলে তোমাকে যদি বলা হয় যে তড়িৎ আহিত বস্তু বা চার্জিত বস্তু বলতে তুমি কি বুঝো? তড়িৎ আহিত বস্তু, তড়িৎ আহিত বস্তু বলতে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে ঘর্ষণের ফলে, দুটি ভিন্ন বস্তুর ঘর্ষণের ফলে যে বস্তু, দুটি ভিন্ন বস্তুর ঘর্ষণের ফলে, দুটি ভিন্ন বস্তুর ঘর্ষণের ফলে যেসব বস্তু অন্য কোনো বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে, অন্য কোনো বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে, সেই সকল বস্তুকে আমরা কি বলতেছি? সেই সকল বস্তুকে আমরা বলতেছি তড়িৎ আহিত বস্তু বা শুধু আহিত বস্তু বা চার্জিত বস্তু। তাহলে এই তড়িৎ আহিত বস্তুকেই আমরা বলতেছি আহিত বস্তু, আহিত বস্তু, বা আমরা এটাকেই বলতেছি কি? এটাকেই বলতেছি আমরা চার্জিত বস্তু, চার্জিত বস্তু। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এই যে তড়িৎ, যে দুইটা বস্তু ঘর্ষণের ফলে ইলেকট্রিসিটির উদ্ভব হচ্ছে, এই ইলেকট্রিসিটি দুই ধরনের। এই তড়িৎ, যেটাকে আমরা তড়িৎ বলতেছি বাংলায়, ইলেকট্রিসিটি যেটাকে আমরা বলতেছি বাংলায় তড়িৎ বা বিদ্যুৎ, এই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ দুই ধরনের। চলো আমরা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ নিয়ে কথা বলি। এই তড়িৎ বা বিদ্যুৎ দুই ধরনের, তড়িৎ বা বিদ্যুৎ দুই ধরনের, তড়িৎ বা বিদ্যুৎ দুই প্রকার। প্রথমটা কি? প্রথমটাকে বলা হয় স্থির বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ বা স্থির তড়িৎ, যেটাকে আমরা বলতে পারি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আচ্ছা, এখন বলো তো, এই যে স্থির বিদ্যুৎ বা স্থির তড়িৎ
কাকে বলবো আমরা? কোনটা স্থির বিদ্যুৎ বা স্থির তড়িৎ? দেখো, যে বিদ্যুৎ বা যে তড়িৎ সৃষ্টি হওয়ার পর, উৎপন্ন হওয়ার পর যেখানে তৈরি হয় সেখানে স্থির থেকে যায়, সেই জায়গায় সীমাবদ্ধ থেকে যায়, সেখান থেকে মুভ করতে পারে না, এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না, সেই তড়িৎকে আমরা কি বলি? সেই তড়িৎকে বা সেই বিদ্যুৎকে আমরা কি বলি? সেটাকে আমরা বলতেছি স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তাহলে যে তড়িৎ উৎপন্ন হওয়ার পর, সৃষ্টি হওয়ার পর সেটা সেখানেই সীমাবদ্ধ থাকে, সেখানেই স্থির থাকে, সেখান থেকে মুভ করতে পারে না, সেখান থেকে এক জায়গায় যেতে পারে না, অন্য জায়গায় যেতে পারে না, সেই বিদ্যুৎকেই আমরা বলতেছি স্থির বিদ্যুৎ। তাহলে আমরা কি লিখতে পারি? যে তড়িৎ উৎপন্ন হওয়ার পর বা সৃষ্টি হওয়ার পর, উৎপন্ন হওয়ার পর যেখানে উৎপন্ন হয়, যেখানে উৎপন্ন হয় সেখানেই সীমাবদ্ধ থাকে, সেখানেই সীমাবদ্ধ থাকে বা স্থির থাকে, তাকে স্থির বিদ্যুৎ বা স্থির তড়িৎ বলি আমরা। যে তড়িৎ উৎপন্ন হওয়ার পর যেখানে উৎপন্ন হয়েছে, যে জায়গায় বস্তুর যে অংশে উৎপন্ন হয়েছে সেই অংশে কি থাকে? সীমাবদ্ধ থাকে, বস্তুর সেই জায়গায় সীমাবদ্ধ থাকে, সেটাকেই আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি স্থির বিদ্যুৎ বা স্থির তড়িৎ। আচ্ছা, এবার দেখো 2 নম্বরে কি? 2 নম্বরে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি আমাদের বাসা বাড়িতে আমরা যেটাকে কারেন্ট বলে থাকি, কারেন্ট বলে থাকি। আমরা কি বলে থাকি? কারেন্ট। ঠিক আছে, তো কারেন্ট মানে কিন্তু চলো, ঠিক আছে, কারেন্ট মানে চলো তড়িৎ, মানে যে তড়িৎ চলে, যে তড়িৎ কি হয়? যে তড়িৎ চলে, অর্থাৎ যে তড়িৎ উৎপন্ন হওয়ার পর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়, সেই তড়িৎকে আমরা কি বলি? সেই তড়িৎকে আমরা বলি চলতড়িৎ। যে তড়িৎ বা যে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর, উৎপন্ন হওয়ার পর এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে, অন্য জায়গায় প্রবাহিত হতে পারে, সেই তড়িৎকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, যে তড়িৎ তৈরি হওয়ার পর, সৃষ্টি হওয়ার পর এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি চলতড়িৎ। ঠিক আছে, সবাই ক্লিয়ার? বুঝতে পারতেছো? আচ্ছা, দেখো এই অধ্যায়ে আমরা স্থির বিদ্যুৎ নিয়ে পড়াশোনা করব, অর্থাৎ বিদ্যুৎ বা তড়িৎ তৈরি হওয়ার পর যদি সীমাবদ্ধ থাকে বস্তুর মধ্যে, তাহলে সেখানে কি কি ঘটতে পারে, সেখানকার বিভিন্ন রাশি নিয়ে আমরা পড়াশোনা করব। এরপর অধ্যায়ে মজার একটা চ্যাপ্টার চলতড়িৎ, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হলে সেখানে আমরা বিভিন্ন পার্ট নিয়ে, বিভিন্ন অংশ নিয়ে, ঠিক আছে, প্রবাহিত হওয়ার পথ নিয়ে, পথের বাধা নিয়ে বিভিন্ন পড়াশোনা আমরা সেখানে করব। আচ্ছা, এবার দেখো এই যে বিদ্যুৎ চলাচল যে করতে পারে, বিদ্যুৎ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, কত সহজে বিদ্যুৎ কোনো পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে, এর উপরে ভিত্তি করে পদার্থকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, বিদ্যুৎ বা তড়িৎ কত সহজে পদার্থের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এর উপরে ভিত্তি করে পদার্থকে আমরা কয় ভাগে ভাগ করি? পদার্থকে আমরা 3 ভাগে ভাগ করি। তাহলে এই যে বিদ্যুৎ বা তড়িৎ কত সহজে পদার্থের মধ্য দিয়ে চলাচল করতে পারে, বিদ্যুৎ বা তড়িৎ কত সহজে পদার্থের মধ্য দিয়ে চলাচল করতে পারে, মধ্য দিয়ে চলাচল করতে পারে, এর উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়। এর উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করি আমরা। পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে তড়িৎ যে চলাচল করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কি যাবে না, বা গেলে কত সহজে যাবে, এর উপরে ভিত্তি করে আমরা পদার্থকে 3 ভাগে ভাগ করি। নাম্বার ওয়ান পরিবাহী পদার্থ বা পরিবাহী, এটাকে আমরা কি বলি? কন্ডাক্টর। তাহলে পরিবাহী পদার্থ বা কন্ডাক্টর।
তাহলে পরিবাহী বা পরিবাহী পদার্থ কারা? যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ যেতে পারে, যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ খুব সহজে চলাচল করতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, যে সকল পদার্থের মধ্য দিয়ে একদম খুবই ইজিলি চলাচল করতে পারে। খুবই ইজিলি কেন চলাচল করতে পারে এগুলো নিয়ে আমরা আরো পড়াশোনা করব পরবর্তীতে। কিন্তু তুমি জানবা যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ খুবই সহজেই চলাচল করতে পারে সেই সকল পদার্থকে আমরা কি বলি? সেই সকল পদার্থকে আমরা বলি পরিবাহী বা কন্ডাক্টর। তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ খুবই সহজে চলাচল করতে পারে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি পরিবাহী। আচ্ছা, কাদের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজে চলাচল করতে পারে? দেখো, আমাদের যে ধাতুগুলো আছে, যে ধাতব পদার্থগুলো আছে, এগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ খুবই সহজে চলাচল করতে পারে। কেন? ধাতব পদার্থগুলোর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। আসলে তড়িৎ মানেই দেখো ইলেকট্রনের প্রবাহ, তড়িৎ প্রবাহিত হওয়া মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রনের যাওয়া। যেহেতু ধাতব পদার্থগুলোর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, এই জন্য ধাতব পদার্থগুলোর মধ্য দিয়ে তড়িৎ খুব সহজেই চলাচল করতে পারে। তাহলে আমাদের যে ধাতব পদার্থগুলো আছে, যেমন রূপা, অ্যালুমিনিয়াম, তামা, লোহা ইত্যাদি, ঠিক আছে, আরো যে ধাতব পদার্থগুলো আছে মোটামুটি সবগুলোই, ঠিক আছে, এগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এছাড়াও আমাদের পানির মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়। আমাদের শরীরের মধ্য দিয়েও কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়, তড়িৎ আমাদের শরীর মধ্য দিয়েও প্রবাহিত হয়। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজে চলাচল করতে পারে সে সকল পদার্থগুলোর নাম কি? সে সকল পদার্থগুলোর নাম কি বলতো? সে সকল পদার্থগুলোর নাম হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী। সে সকল পদার্থগুলোকে আমরা বলি কন্ডাক্টর বা পরিবাহী। 2 নম্বরে কারা আছে? দেখো, 2 নম্বরে হচ্ছে অন্তরক। 2 নম্বরে অন্তরক বা এদেরকে আমরা বলতেছি অপরিবাহী। ইনসুলেটর বলা হয় এদেরকে, ইনসুলেটর, ঠিক আছে। আচ্ছা, অন্তরক বা অপরিবাহী কারা? যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ বা ইলেকট্রিসিটি বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি অন্তরক বা অপরিবাহী। তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, তাদেরকে আমরা কি বলতেছি? তাদেরকে আমরা বলতেছি অন্তরক। প্রবাহিত হতে পারে না, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি অন্তরক। যেমন এক্সাম্পল হিসেবে দেখো আমরা দিতে পারি কাচের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, ঠিক আছে। এরপর শুকনা কাঠ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। শুষ্ক বায়ু কিন্তু অন্তরক, শুষ্ক বায়ুর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। এরপরে তুমি বলতে পারো রাবারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। প্লাস্টিকের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। এই জন্য তুমি খেয়াল করে দেখবা, যারা এই যে আমাদের যে ইলেকট্রিশিয়ান যারা আছে বা বিদ্যুৎ সংক্রান্ত কাজকর্ম যারা করে বৈদ্যুতিক লাইনে, তারা দেখবা রাবারের জুতা পরে বা রাবারের গ্লাভস, প্লাস্টিকের জুতা, ঠিক আছে, এই জিনিসগুলোকে তারা কিন্তু ব্যবহার করে। তাহলে রাবার, প্লাস্টিক। এছাড়াও দেখো এই অধ্যায়ে আরো কিছু জিনিস সম্পর্কে আমরা পড়বো যেগুলো কিন্তু বিদ্যুৎ অপরিবাহী। আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে সিল্ক বা রেশমি কাপড়, এছাড়া উলের কাপড় বা পশমি কাপড় যেটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে অন্তরক পদার্থ। তাহলে যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ একদমই প্রবাহিত হতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, এ সকল পদার্থকে আমরা কি বলি? এই সকল পদার্থকে আমরা বলি অন্তরক বা ইনসুলেটর বা অপরিবাহী। এক্সাম্পল কি? যেমন কাঁচ, রাবার, প্লাস্টিক, ঠিক আছে, আমাদের শুষ্ক বায়ু, শুকনা কাঠ। 3 নাম্বার দেখো, 3 নাম্বারে আরেক ধরনের পদার্থ আছে আমাদের, এদেরকে আমরা বলি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। দেখো নাম দেখে আমরা বুঝতে পারতেছি অর্ধপরিবাহী মানে কি? অর্ধেক পরিবাহী। অর্ধপরিবাহী মানে কি? মনে হইতেছে অর্ধেক পরিবাহী। তো এই অর্ধপরিবাহী আসলে কারা?
বা কাদেরকে আমরা অর্ধপরিবাহী বলি? নর্মাল অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, সাধারণ তাপমাত্রায় বা স্বাভাবিক তাপমাত্রায় যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না, অর্থাৎ অন্তরকের মতো আচরণ করে। কিন্তু আমরা যদি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা যদি বৃদ্ধি করি, এই সকল পদার্থ আস্তে আস্তে বিদ্যুৎ পরিবহন করা শুরু করে। অথবা আমরা যদি এই সকল পদার্থের মধ্যে অন্য কোনো পদার্থকে মিশাই, ভেজাল মিশ্রিত করি, ভেজাল মেশাই, ঠিক আছে, ভেজাল মেশানো খারাপ, কিন্তু এই ক্ষেত্রে ভেজাল মেশানো ভালো। এগুলো তোমরা আস্তে আস্তে দেখবা, ঠিক আছে, যখন তোমরা হচ্ছে অর্ধপরিবাহী নিয়ে আরো বিস্তারিত পড়বা তখন জানবা, ঠিক আছে। দেখো এখানে শুধু আমরা এগুলো সম্পর্কে একটু বেসিক নলেজ নিতেছি। তাহলে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর কারা? অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর হচ্ছে সাধারণ তাপমাত্রায় যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। তাহলে সাধারণ তাপমাত্রায় যারা অন্তরকের মতো আচরণ করে, সাধারণ তাপমাত্রায় যে সকল পদার্থ অন্তরকের মতো আচরণ করে, সাধারণ তাপমাত্রায় যে সকল পদার্থ অন্তরকের মতো আচরণ করে, অন্তরকের মতো আচরণ করে। অন্তরকের মতো আচরণ করা কি? অর্থাৎ তাদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, ইলেকট্রিসিটি প্রবাহিত হয় না। কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করলে, অথবা আরেকটা কাজ করতে পারি আমরা, ভেজাল মেশালে, ঠিক আছে, নির্দিষ্ট কিছু ভেজাল আছে, নির্দিষ্ট কিছু পদার্থ আছে, যে সকল পদার্থকে যদি আমরা মিক্স করি, এর মধ্যে যদি ফ্যাব্রিকেশন করা হয়, ঠিক আছে, এর মধ্যে সেই সকল পদার্থকে মেশানো হয়, তবে কি হতে পারে? তবে এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে অথবা অন্য কোনো পদার্থ মেশালে, নির্দিষ্ট কিছু পদার্থ আছে, যে কোনো পদার্থ মেশালে হবে না, অন্য কোনো পদার্থ মেশালে বিদ্যুৎ পরিবহন করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাদেরকে আমরা কি বলতেছি? তাদেরকে আমরা বলতেছি অর্ধপরিবাহী। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি অর্ধপরিবাহী। তাহলে যে সকল পদার্থ এমনি থেকে স্বাভাবিক তাপমাত্রায়, নর্মাল তাপমাত্রায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি অথবা ভেজাল হিসেবে অন্য কোনো পদার্থকে মিক্স করি, তাহলে তারা পরিবাহীর মতো আচরণ করা শুরু করে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত করা, বিদ্যুৎ পরিবহন করা, ইলেকট্রিসিটি পরিবহন করা শুরু করে। এই সকল পদার্থকে আমরা বলতেছি এই সকল পদার্থকে আমরা বলতেছি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এরকম বিশুদ্ধ সেমিকন্ডাক্টর আমাদের আছে দুইটা, সিলিকন বিশুদ্ধ, তাহলে সিলিকন জার্মেনিয়াম, অর্থাৎ ভেজাল মিশ্রিত না, সিলিকন জার্মেনিয়াম। সিলিকন ও জার্মেনিয়াম আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহী, অর্থাৎ এরা সাধারণ তাপমাত্রাতে বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে এরা বিদ্যুৎ পরিবহন বা বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত করতে পারে, অর্থাৎ পরিবাহীর মতো আচরণ করে, পরিবাহীর মতো আচরণ করে। সাধারণ তাপমাত্রা অন্তরকের মতো আচরণ করে, তাপমাত্রা বৃদ্ধি করলে এরা পরিবাহীর মতো আচরণ করা শুরু করে। তাহলে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারবে কি পারবে না, বা কত সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে, এর উপরে ভিত্তি করে আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করি। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে পরিবাহী, অর্থাৎ যাদের মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে। 2 নাম্বার অন্তরক বা অপরিবাহী, যাদের মধ্য দিয়ে একদমই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। 3 নাম্বার অর্ধপরিবাহী, অর্থাৎ সাধারণ তাপমাত্রায় যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, সাধারণ তাপমাত্রায় যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, কিন্তু তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে তারা পরিবাহীর মতো আচরণ শুরু করে, অর্থাৎ বিদ্যুৎ পরিবহন করা শুরু করে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। দেখো, এই বিদ্যুৎ বা তড়িৎ নিয়ে আমরা যখন আলোচনা করব, তখন মৌলিক একটা ব্যাপার হচ্ছে চার্জ। এই বিদ্যুৎ বা তড়িৎ নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন মৌলিক যে বিষয়টা চলে আসে সেটা চার্জ। কারণ তড়িৎ বা বিদ্যুৎ মানেই হচ্ছে চার্জ, ঠিক আছে, তড়িৎ বা বিদ্যুৎ মানেই চার্জ। চার্জের আবির্ভাবের ফলেই আসলে এই তড়িৎ বা বিদ্যুতের সৃষ্টি, বা চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হওয়া মানেই আসলে বিদ্যুৎ প্রবাহ। তাহলে আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে চার্জ বা আধান বলতে কি বোঝায়, চার্জ বা আধান কি জিনিস। চার্জ বা আধান বলতে আমরা কি বুঝি? চার্জ বা আধান বলতে আমরা যেটা বুঝি, দেখো, আমরা সকলেই জানি যে পরমাণুতে কিছু মৌলিক কণিকা থাকে, পরমাণুর নিউক্লিয়াসে
প্রোটন থাকে, নিউট্রন থাকে। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে কে ঘুরতেছে? চারিদিকে ঘুরতেছে ইলেকট্রন, পরমাণুর মৌলিক কণিকা, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং এই প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে কে ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে। এবার এই প্রোটন, নিউট্রন বা ইলেকট্রন, প্রোটন, ইলেকট্রন, তার যে ধর্ম বা যে বৈশিষ্ট্যের কারণে এরা আকর্ষণ করতে পারে অথবা বিকর্ষণও করতে পারে, তার যে ধর্ম বা যে বৈশিষ্ট্যের কারণে এরা আকর্ষণ বিকর্ষণ করতে পারে, এই প্রোটন বা প্রোটন ইলেকট্রন বা প্রোটন নিউট্রন যে ধর্মের কারণে এরা আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে, সেই ধর্মটাকেই বলা হইতেছে চার্জ বা আধান। সেই ধর্মটাকে আমরা কি বলতেছি? চার্জ বা আধান। অর্থাৎ আমরা আবারও যদি বলি, ভালো করে শোনো, মনোযোগ দিয়ে একটু শোনো। দেখো, পদার্থ সৃষ্টিকারী যে কণিকাগুলো আছে, মৌলিক কণিকা, পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা কারা? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন যে বৈশিষ্ট্যের জন্য, যে ধর্মের জন্য আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে, সেই ধর্ম বা সেই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলি? সেই ধর্ম বা সেই বৈশিষ্ট্যটাকেই বলা হয় চার্জ। সেই ধর্ম বা সেই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি চার্জ। চলো আমরা লিখে ফেলি যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের, পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে, মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে, আধান বা চার্জ বলে। তাহলে পদার্থ সৃষ্টিকারী মৌলিক যে কণিকা আছে, এদের যে মৌলিক বা বৈশিষ্ট্যমূলক ধর্ম, অর্থাৎ যে ধর্মের জন্য এরা আকর্ষণ বিকর্ষণ করতে পারে, যে ধর্মটার জন্য এরা কি করতে পারে? আকর্ষণ বিকর্ষণ করতে পারে, সেই ধর্মটাকেই আমরা কি বলতেছি? আধান বলতেছি বা চার্জ বলতেছি। দেখো, পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা তিনটা। প্রথমে আমরা কি জানি? নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন। নিউক্লিয়াসে থাকে প্রোটন। আচ্ছা, প্রোটনের চার্জের প্রকৃতি, তাহলে প্রোটনের চার্জের প্রকৃতি হচ্ছে ধনাত্মক। প্রোটন ধনাত্মক চার্জ, আমরা সবাই হয়তো এটা জানি, প্রোটন ধনাত্মক চার্জ। আর এই চার্জের পরিমাণটা কত? চার্জের পরিমাণ হচ্ছে 1.6 10⁻19 কুলম। 1.6 10⁻19 কুলম পজিটিভ চার্জ, ধনাত্মক চার্জ। তাহলে প্রোটন ধনাত্মক চার্জ, যার পরিমাণটা কত? 1.6 10⁻19 কুলম। চার্জ বা আধানের একক কুলম। এটা নিয়ে আমরা সামনে পড়াশোনা করব। দেখো, এরপরে ইলেকট্রন। এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরতে থাকে। ইলেকট্রনের চার্জ বা প্রকৃতি কি? ঋণাত্মক চার্জ। ইলেকট্রনের চার্জের প্রকৃতি, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ। পরিমাণ কত? প্রোটনের চার্জের পরিমাণের সমান, কিন্তু এইটা ঋণাত্মক। কিন্তু এইটা কি? এইটা ঋণাত্মক। প্রোটনের এই প্রকৃতি মানে পজিটিভ বা ধনাত্মক চার্জ, আর ইলেকট্রন পরিমাণের দিক দিয়ে সমান হলেও ইলেকট্রন কিন্তু নেগেটিভ চার্জ। ঠিক আছে? তাহলে পরিমাণের দিক দিয়ে তারা কিন্তু একই, কিন্তু প্রকৃতি ভিন্ন, প্রকৃতি বিপরীত। একজন ধনাত্মক হলে আরেকজন কি? আরেকজন ঋণাত্মক। এরপরে আসো নিউট্রন। নিউট্রনের চার্জের প্রকৃতি, আমরা এটাকে বলি চার্জ নিরপেক্ষ। নিউট্রন কি? নিউট্রন চার্জ নিরপেক্ষ, অর্থাৎ চার্জ নেই, নিউট্রনে কোনো চার্জ নেই, চার্জ নিরপেক্ষ। তাহলে চার্জের পরিমাণ কত? চার্জের পরিমাণ 0। তাহলে আমাদের পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক কণিকাগুলো আছে, এই পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা প্রোটন ধনাত্মক চার্জ, ইলেকট্রন ঋণাত্মক চার্জ, নিউট্রনে কোনো চার্জ নাই। আর প্রোটন আর ইলেকট্রনের চার্জের পরিমাণ সমান, কিন্তু তারা বিপরীতধর্মী, একজন ধনাত্মক হলে আরেকজন ঋণাত্মক। ঠিক আছে? তাহলে আমরা পদার্থ সৃষ্টিকারী এই মৌলিক কণিকা সমূহ যে বৈশিষ্ট্যটার জন্যই পরস্পরকে আকর্ষণ অথবা বিকর্ষণ করে থাকে, সেই বৈশিষ্ট্য, সেই ধর্মটার নামই কিন্তু চার্জ বা আধান। আর এই চার্জ বা আধান বস্তুতে যখন আবির্ভাব হয়, তখনই কিন্তু বিদ্যুতের সৃষ্টি। ওই যে আমরা প্রথমেই শুরু করলাম থেলিস, ঠিক আছে, তিনি সর্বপ্রথম যে জিনিসটা লক্ষ্য করছিলেন যে পশমি কাপড় আর অ্যাম্বারকে ঘষা হলে তারা আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। তারা কেন আকর্ষণ করার ক্ষমতা অর্জন করছিল? তারা আকর্ষণ করার ক্ষমতা অর্জন করছিল এই যে ঘষার ফলে তাদের মধ্যে চার্জ বা আধানের আবির্ভাব হয়। এই চার্জ বা আধানের আবির্ভাব হওয়ার কারণেই তারা আকর্ষণ
করার ক্ষমতা অর্জন করে। কারণ এই আকর্ষণ করা এই ধর্মটা প্রোটন ইলেকট্রন এই চার্জগুলোর মধ্যে আছে, মৌলিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের চার্জ, ঠিক আছে, এই বৈশিষ্ট্যটা যখন থাকে তখনই বস্তু কি করে, আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। তাহলে আমরা এটা বলতেই পারি যে ঘষার ফলে বস্তুদ্বয়ের মধ্যে কিসের আবির্ভাব ঘটে, চার্জের আবির্ভাব ঘটে। আর এই চার্জের আবির্ভাবের মধ্য দিয়েই কার তৈরি হয়, ইলেকট্রিসিটির উৎপন্ন হয়। এই চার্জের আবির্ভাবের মধ্য দিয়েই ইলেকট্রিসিটির আবির্ভাব, ইলেকট্রিসিটির শুরু। ক্লিয়ার সবাই? দেখো সবাই ক্লিয়ার কিনা বলো। আশা করি সবাই বুঝতে পারতেছো। আমি কিন্তু একদম ভেঙে ভেঙে সবকিছু বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আশা করি আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, চার্জ বা আধানের পর এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। দেখো আমরা এটা কেমিস্ট্রিতেও শিখছি, এখানেও একটু আমরা দেখতে চাই যে স্বাভাবিক অবস্থায় একটি পরমাণু চার্জ নিরপেক্ষ। স্বাভাবিক অবস্থায় সামগ্রিকভাবে একটি পরমাণু চার্জ নিরপেক্ষ। সামগ্রিকভাবে একটি পরমাণু চার্জ নিরপেক্ষ। এর ব্যাখ্যা কিন্তু তোমাদের 2 মার্কের প্রশ্নে আসতে পারে। তাহলে স্বাভাবিক অবস্থায় সামগ্রিকভাবে একটি পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কিভাবে, মানে স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুকে আমরা কি বলে থাকি, চার্জ নিরপেক্ষ। পরমাণুতে কিন্তু কোনো চার্জ নাই স্বাভাবিক অবস্থায়, কিন্তু দেখো ওই পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আছে, প্রোটনের ধনাত্মক চার্জ আছে, আবার নিউক্লিয়াসের চারিদিকে কি আছে, ইলেকট্রন আছে, ইলেকট্রনের ঋণাত্মক চার্জ আছে। কিন্তু আমরা সামগ্রিকভাবে ওই পরমাণু চার্জের কথা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ওই পরমাণুতে চার্জ কত, তো স্বাভাবিক অবস্থায় ওই পরমাণুটা চার্জ নিরপেক্ষ, অর্থাৎ চার্জের মান 0। এটা কিভাবে হলো, দেখো পরমাণুর মধ্যে কি আছে, প্রোটন আছে যার ধনাত্মক চার্জ, আবার এই নিউক্লিয়াসের চারিদিকে প্রোটন যেখানে আছে তার বাড়ির চারিদিকে কে ঘুরতেছে, ইলেকট্রন ঘুরতেছে যার নেগেটিভ চার্জ। কিন্তু আমরা সামগ্রিকভাবে কি বলতেছি যে ওই পরমাণুটা চার্জ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুর চার্জ নাই। কেন, দেখো এর উত্তর আমরা হয়তো অনেকেই জানি। খেয়াল করো, আমরা জানি যে স্বাভাবিক অবস্থায় পরমাণুতে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। স্বাভাবিক অবস্থায় কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তাই। ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান সমান, এইটা আমরা জানি। আবার আমরা এইটাও জানলাম একটু আগে যে প্রোটনের চার্জ ও ইলেকট্রনের চার্জ সমান কিন্তু বিপরীত। ইলেকট্রনের চার্জ সমান কিন্তু বিপরীত ধর্মী। এইটা আমরা একটু আগেই শিখলাম যে প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান কিন্তু বিপরীত ধর্মী। তাহলে দেখো 2টা ইনফরমেশন, একটা হচ্ছে পরমাণুতে প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা, কখন, স্বাভাবিক অবস্থায়। কিন্তু স্বাভাবিক অবস্থায়, তাহলে স্বাভাবিক অবস্থায় পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান সমান। আবার এটাও আমরা জানি যে প্রোটনের চার্জের মান আর ইলেকট্রনের চার্জের যে পরিমাণ এটা সমান কিন্তু কি বিপরীতধর্মী। এবার আসো আমরা যদি একটা পরমাণু চিন্তা করি, মনে করো তোমাকে একটা পরমাণুর কথা বলা হইতেছে, তোমাকে ধরো সব থেকে কমন পরমাণু আমরা, ঠিক আছে, সোডিয়াম পরমাণুর কথা তোমাকে বলা হইতেছে। আমরা সকলেই জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সোডিয়ামের ভর কত, সোডিয়ামের ভর হচ্ছে 23, ঠিক আছে। আচ্ছা এবার তোমাকে যদি আমি বলি, বলো তো এখানে প্রোটন সংখ্যা কত, এখানে দেখো প্রোটন আছে 11টা। এই পারমাণবিক সংখ্যা মানেই কি প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানেই প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন কয়টা, 11টা। আচ্ছা একটা প্রোটনের চার্জ কত বলো তো, প্লাস 1.6 10⁻19 কুলম। একটা প্রোটনের চার্জ কত, প্লাস 1.6 10⁻19 কুলম। তাহলে আমি যদি তোমাকে বলি এই সোডিয়ামে যে 11টা প্রোটন আছে মোট চার্জ কত, তাহলে সোডিয়ামে যে প্রোটন আছে, এই প্রোটনের মোট চার্জ দেখো, একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.6 10⁻19 কুলম, তাহলে 11টা প্রোটনের চার্জ কত হবে, তাহলে 11 ইন্টু, তাহলে একটা প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ 10⁻19 কুলম, তাহলে একটা প্রোটনের চার্জ ইন্টু 11, 11টা প্রোটন আছে, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন, ঠিক আছে। এবার দেখো আমি যদি তোমাকে বলি যে এখানে ইলেকট্রন আছে কয়টা, স্বাভাবিক অবস্থায় এখানে ইলেকট্রন কয়টা, অবশ্যই প্রোটনের সমান, পারমাণবিক সংখ্যার সমান, স্বাভাবিক অবস্থায় একটা পরমাণু আমরা নিছি, তাহলে এখানে ইলেকট্রনও আছে কিন্তু 11টা। তাহলে ইলেকট্রন
তাহলে 11টা ইলেকট্রন আছে। আচ্ছা, একটা ইলেকট্রনের চার্জ কত? -1.6 10⁻19 কুলম্ব। ইলেকট্রনের চার্জের প্রকৃতি ঋণাত্মক। ইলেকট্রনের চার্জের প্রকৃতি কি? ঋণাত্মক। আচ্ছা, এবার আমি যদি তোমাকে বলি এখানে নিউট্রন আছে কয়টা এই স্বাভাবিক অবস্থায়? নিউট্রন, দেখো নিউট্রন আমরা কিভাবে বের করতে পারি? এই যে ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দেই তাহলে আমরা নিউট্রন পাই। তাহলে দেখো এখানে নিউট্রন সংখ্যা আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই কত পাবো? 12 পাবো। 23 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 23 থেকে 11 বিয়োগ করলে 12 হয়। তাহলে নিউট্রন সংখ্যা বা নিউট্রনে যে চার্জ আছে সেটা যদি আমরা দেখি তাহলে 12টা নিউট্রন। একটা নিউট্রনের চার্জ কত? নিউট্রনের কোনো চার্জ নাই, চার্জ শূন্য। তাহলে ইনটু। এবার দেখো আমি যদি তোমাকে বলি তাহলে পরমাণুতে মোট চার্জ কত? সামগ্রিকভাবে পরমাণুতে মোট চার্জ কত? তাহলে দেখো নিউটনের তো কোনো চার্জ নাই, যে শূন্যর সাথে পৃথিবী গুণ করে দিলেও শূন্য, তাহলে এখানে শূন্য। এবার 11 দিয়ে এই মানটাকে গুণ করলে যা হবে, এই 11 দিয়ে এই মানটাকে গুণ করলে তাই হবে, এর তো সমান। কিন্তু দেখো একজন প্লাস আর একজন মাইনাস, তাহলে আমি যদি তোমাকে বলি +10 আর -10 কত হয় বলো তো? শূন্য। তাহলে এই যে প্লাস মাইনাসে এখানে যা আসবে কাটাকাটি হয়ে এখানে মোট চার্জটা আসলে কত থাকলো? তাহলে পরমাণুতে দেখো মোট চার্জটা কত হলো? তাহলে পরমাণুর মোট চার্জ অর্থাৎ পরমাণুতে সামগ্রিকভাবে যে মোট চার্জ সেটা কিন্তু শূন্য। কিন্তু ভেতরে কিন্তু দেখো প্রোটনের চার্জ আছে, ইলেকট্রনেরও চার্জ আছে, ঠিক আছে, কিন্তু পরমাণুতে সামগ্রিকভাবে মোট যে চার্জ, এই চার্জটা কত হলো? এই চার্জটা হলো শূন্য। অবশ্যই এটা স্বাভাবিক অবস্থা হতে হবে। কি অবস্থা হতে হবে? স্বাভাবিক অবস্থায় হতে হবে। তাহলে স্বাভাবিক অবস্থায় আমরা জানি পরমাণুতে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, আর একটা ইনফরমেশন জানি প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ সমান, কিন্তু একজন পজিটিভ, প্রোটন পজিটিভ, অন্যজন কি? নেগেটিভ। তাহলে সামগ্রিকভাবে দেখো পরমাণুতে মোট চার্জ কত আসে? শূন্য আসে। এই জন্য কি বলা হয়? একটা পরমাণু চার্জ নিরপেক্ষ। সামগ্রিকভাবে স্বাভাবিক অবস্থায় একটা পরমাণু কি? চার্জ নিরপেক্ষ। আচ্ছা, এবার দেখো স্বাভাবিক অবস্থায় একটা পরমাণু চার্জ নিরপেক্ষ হলেও আমরা এই বিষয়টা হয়তো জানি যে এই প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন আসক্তি থাকে। এক একটা পরমাণুর ইলেকট্রন আসক্তি এক এক রকম, ঠিক আছে? এক একটা বস্তু বা এক একটা পদার্থের ইলেকট্রন আসক্তি এক এক রকম, ভিন্ন ভিন্ন ইলেকট্রন আসক্তি। কারো ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, কারো ইলেকট্রনের প্রতি আসক্তি কম থাকে। তাহলে এই যে ইলেকট্রন আসক্তি, এই ইলেকট্রন আসক্তি কিন্তু বস্তুগুলোর মধ্যে স্থির তড়িতের উদ্ভব ঘটায়। এই ইলেকট্রন আসক্তি, ভিন্ন ভিন্ন ইলেকট্রন আসক্তি, এক একটা বস্তুর ইলেকট্রন আসক্তি এক এক রকম। এই এক একটা বস্তুর ইলেকট্রন আসক্তি এক এক রকম হওয়ার জন্যই বস্তুগুলোর মধ্যে কিন্তু তড়িতের উদ্ভব হয়, অর্থাৎ স্থির তড়িতের আবির্ভাব শুরু হয়। আচ্ছা, আশা করি তোমরা এইটুকু সবাই ক্লিয়ার। চার্জ বা আধান এবং স্বাভাবিক অবস্থা একটা পরমাণু যে চার্জ নিরপেক্ষ, এইটা নিয়ে তোমাদের আর কারো কোনো কনফিউশন নেই। আচ্ছা, এবার চলো, এবার আমরা একটু দেখতে চাই যে এই যে চার্জের প্রকৃতি, ঠিক আছে? তাহলে চার্জের প্রকৃতি, এবার চার্জের কিছু ধর্ম আছে, ঠিক আছে? তো চার্জের ধর্মগুলো কেমন? মনে করো এই যে সমধর্মী চার্জ, দুইটা সমধর্মী চার্জকে আমরা যদি পাশাপাশি রাখি, তাহলে দুইটা সমধর্মী চার্জকে পাশাপাশি রাখলে, দুইটা সমধর্মী চার্জ যদি পাশাপাশি থাকে তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে না পরস্পরকে বিকর্ষণ করবে? তাহলে দেখো মনে করো এই একটা চার্জ, এইটা একটা আমাদের পজিটিভ চার্জ, এইটা একটা পজিটিভ চার্জ মনে করতে পারো তুমি, দুইটা প্রোটন। তাহলে দুইটা কি বলতো? সমধর্মী না? তাহলে দুইটা চার্জ, এটাও পজিটিভ এটাও পজিটিভ, সমধর্মী, এটাও ধনাত্মক চার্জ এটাও ধনাত্মক চার্জ, একই প্রকৃতির চার্জ। তাহলে এদের প্রকৃতি যেহেতু এক, এদেরকে যদি আমরা পাশাপাশি রাখি, ঠিক আছে, এদেরকে যদি আমরা রাখি তাহলে এরা পরস্পরকে কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ এই চার্জটাকে দূরে এই দিকে ঠেলে দিবে, এই চার্জটাও এই চার্জটাকে এই দিকে বিকর্ষণ করবে। অর্থাৎ সমধর্মী দুইটা চার্জ পরস্পরকে কি করে? সমধর্মী দুইটা চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, মানে দূরে ঠেলে দিবে, বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে। তাহলে সমধর্মী দুইটা চার্জ দুজন দুজনকে কি করবে? বিকর্ষণ করবে। এমন কিন্তু হবে না শুধু এই চার্জকে বিকর্ষণ করবে আর ওখানে বসে থাকবে, এরা পরস্পরকে, এই চার্জটা ওকে দূরে ঠেলে দিবে, আবার এই চার্জটাও একেও দূরে ঠেলে দিবে, বিকর্ষণ করবে। আচ্ছা, যদি এমন হতো বলতো যে এই একটা ঋণাত্মক চার্জ, এইখানে আরেকটা ঋণাত্মক চার্জ আছে, অর্থাৎ এই একটা ইলেকট্রন, মনে করো এই একটা ইলেকট্রন, তাহলে এরা পরস্পরকে কি করতো? এরাও পরস্পরকে বিকর্ষণ করতো। কেন? দেখো এরাও সমধর্মী চার্জ, ঠিক আছে, অর্থাৎ একই প্রকৃতির চার্জ, এটাও ঋণাত্মক চার্জ এটাও ঋণাত্মক চার্জ, পরস্পরকে কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এরাও পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে, পরস্পরকে দূরে ঠেলে দিবে। যদি বিপরীত প্রকৃতির চার্জ হয়, অর্থাৎ একটা ধনাত্মক একটা
ঋণাত্মক। যদি বিপরীত প্রকৃতির চার্জ হয়, একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জ, তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে, পরস্পরকে নিজের দিকে টানবে। এরা পরস্পরকে কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। দুইটা চার্জে যদি ধনাত্মক হয় তাহলে এরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আর দুইটা চার্জে যদি ঋণাত্মক হয় তাহলে সমধর্মী, দুইটার প্রকৃতি ঋণাত্মক, পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক হয়, বিপরীত ধর্মী যদি হয়, পজিটিভ নেগেটিভ যদি হয়, তাহলে পরস্পরকে কি করে? পরস্পরকে আকর্ষণ করে। আচ্ছা, এবার খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, যে একটি চার্জিত বস্তু বা একটি চার্জ, এই যে একটি চার্জিত বস্তু বা একটি চার্জিত বস্তু বা চার্জিত বস্তুকে আমরা কি বলতে পারি? চার্জিত বস্তুকে আমরা আহিত বস্তু বলতে পারি। কিন্তু তাহলে একটি চার্জিত বস্তু অপর একটি চার্জ নিরপেক্ষ বস্তুকে সর্বদা আকর্ষণ করে। নিরপেক্ষ বস্তুকে সর্বদা আকর্ষণ করে। অর্থাৎ একটি চার্জিত বস্তু অপর একটি চার্জ নিরপেক্ষ বস্তু, চার্জ নিরপেক্ষ মানে কি? যার মধ্যে চার্জ নাই। এখন চার্জ নাই বলতে কিন্তু দেখো সামগ্রিকভাবে চার্জ নাই, ভেতরে হয়তো প্রোটন ইলেকট্রন থাকতে পারে। তাহলে একটি চার্জিত বস্তু অপর একটি চার্জ নিরপেক্ষ বস্তুকে সর্বদা কি করে? আকর্ষণ। এরা কখনোই কি করবে না? বিকর্ষণ করবে না। ধরো আমি যদি চিন্তা করি, এই একটা হচ্ছে আমাদের চার্জিত বস্তু, এখানে কি চার্জ আছে? ধনাত্মক চার্জ আছে। ঠিক আছে, ঋণাত্মক চার্জও থাকতে পারতো, আমাকে শুধু বলছে কিন্তু চার্জিত বস্তু। ধনাত্মক চার্জে চার্জিত হতে পারে, মানে ওর মধ্যে ধনাত্মক চার্জ থাকতে পারে, আবার ওর মধ্যে কি থাকতে পারে? ঋণাত্মক চার্জও থাকতে পারে। তাহলে একটি চার্জিত বস্তু অপর একটি চার্জ নিরপেক্ষ বস্তু, এখানে একটা চার্জ নিরপেক্ষ বস্তু আছে। তাহলে চার্জ নিরপেক্ষ বস্তু মানে কি বলতো? চার্জ নিরপেক্ষ বস্তু মানে একটু আগে আমরা দেখছি প্রোটন আর ইলেকট্রন কি থাকে? সমান সমান থাকে। তাহলে এখানে দেখো যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে, যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে, যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে। তাহলে পরস্পরের চার্জকে কি করে ফেলছে? নিষ্ক্রিয় করে ফেলছে, প্লাস মাইনাসে শূন্য করে ফেলছে, চার্জ নিরপেক্ষ একটা বস্তু। আচ্ছা, এখানে দেখো এই যে চারটা প্রোটন, এটা কিন্তু এক্সট্রা চারটা প্রোটন আছে। ওই যে প্লাস মাইনাস কিন্তু এখানেও আছে, অর্থাৎ প্রোটন ইলেকট্রন এখানেও আছে। কিন্তু আমরা এক্সট্রা চারটা প্রোটন আছে, এক্সট্রা চারটা পজিটিভ চার্জ আছে, সেই এক্সট্রা চারটা চার্জ কিন্তু আমরা এখানে দেখাইছি। এই এক্সট্রা চারটা চার্জ থাকার কারণেই কি হয়েছে? পজিটিভ চার্জ হয়েছে। যেমন তোমরা সবাই জানো, সোডিয়াম যদি ক্লোরিনকে ইলেকট্রন দিয়ে দেয় তাহলে সোডিয়াম কি হয় বলতো? একটা ইলেকট্রন যখন দিয়ে দেয় সোডিয়াম 1+ হয়ে যায় না? তাহলে একটা ইলেকট্রন দেওয়ার অর্থ হচ্ছে ইলেকট্রন একটা দিয়ে দিছে, কিন্তু প্রোটন তো একটা বেশি হয়ে গেছে ওখানে, তাহলে একটা প্রোটন বেশি হওয়ার জন্য সে 1+ হয়ে যায়। ঠিক তেমনি এখানে কিন্তু আরো ইলেকট্রন আছে, কিন্তু এখানে চারটা প্রোটন বেশি আছে, এই জন্য ধনাত্মক চার্জ। আচ্ছা, তাহলে বলো তো এই চার্জ নিরপেক্ষ বস্তুকে সর্বদা কি করবে? সর্বদা কিন্তু আকর্ষণ করবে। সর্বদা কি করবে? সর্বদা আকর্ষণ করবে, কখনোই বিকর্ষণ করবে না। তাহলে একটি চার্জিত বস্তু, সেটা হোক ধনাত্মক চার্জে চার্জিত, হোক ঋণাত্মক চার্জ, মানে ওখানে ঋণাত্মক চার্জ থাকুক, সেটা একটা চার্জ নিরপেক্ষ বস্তু, মানে যার মধ্যে চার্জ নাই, তাই কি করবে? তাকে সর্বদাই আকর্ষণ করবে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর সম্পর্কে পড়ব। দেখো, প্রশ্নটা হচ্ছে বিকর্ষণয় তড়িৎগ্রস্ততার সুনিশ্চিত প্রমাণ। অর্থাৎ আমাকে বলতেছে যে বিকর্ষণ দ্বারাই কোনো একটা বস্তু তড়িৎগ্রস্ত মানে হচ্ছে সে চার্জিত কিনা, সে চার্জিত কিনা। তাহলে বিকর্ষণই তড়িৎগ্রস্ততার সুনিশ্চিত প্রমাণ, অর্থাৎ একটা বস্তু চার্জিত নাকি চার্জ নিরপেক্ষ, এটা আমরা বিকর্ষণ দ্বারা বুঝতে পারি, এটা আমরা আকর্ষণ দ্বারা বুঝতে পারি না। আকর্ষণ দ্বারা এটা আমরা সুনিশ্চিত হতে পারি না, আমরা বিকর্ষণ দ্বারা সুনিশ্চিত হই যে একটা বস্তু চার্জিত নাকি চার্জ নিরপেক্ষ। চলো কিভাবে দেখো, মনে করো এইখানে তুমি একটা চার্জিত বস্তু রাখছো, এইটা তোমার একটা ধনাত্মক চার্জের চার্জিত বস্তু, অর্থাৎ এর মধ্যে প্রোটনের পরিমাণ বেশি আছে, ইলেকট্রনের থেকে কার পরিমাণ বেশি আছে? প্রোটনের পরিমাণ বেশি আছে। এবার তুমি এখানে একটা বস্তু আনছো, অজানা বস্তু, তুমি জানো না সেখানে চার্জ আছে নাকি চার্জ নাই। তাহলে তুমি এখানে একটা বস্তু নিয়ে আসছো, এই বস্তুটা হচ্ছে অজানা,
অজানা একটা বস্তু নিয়ে আসছো, এর কাছাকাছি এর পাশাপাশি অজানা একটা বস্তু নিয়ে আসছো, এটা কিন্তু কি চার্জ আমাদের? ধনাত্মক চার্জ। এখানে প্রোটনের পরিমাণ ইলেকট্রনের থেকে কি বেশি, এই জন্য এটা ধনাত্মক চার্জ। আচ্ছা, এবার এই যে অজানা বস্তুটা নিয়ে আসলা, দেখো যদি এমন হয় যে এই যে ধনাত্মক চার্জ একে আকর্ষণ করছে অথবা ধনাত্মক চার্জ একে বিকর্ষণ করছে, এই দুটো ঘটনা তো ঘটতে পারে, ঠিক আছে? যে ধনাত্মক চার্জ ওকে আকর্ষণ করছে অথবা বিকর্ষণ করছে। তাহলে এই যে ধনাত্মক চার্জ একে আকর্ষণ করলো, মনে করো এই ধনাত্মক চার্জ এই অজানা বস্তুটাকে কি করছে? আকর্ষণ করছে। আচ্ছা, তুমি দেখো তো যদি আকর্ষণ করে তুমি কি বুঝবা? যদি আকর্ষণ করে তুমি কি বুঝবা বলো তো? তোমার কি বোঝা উচিত যদি আকর্ষণ করে? এই যে ধনাত্মক চার্জ এই বস্তুটাকে যদি আকর্ষণ করে তুমি কি বুঝবা? যে অজানা বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত। এই অজানা বা পরীক্ষণীয় বস্তু, অজানা বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত। কেন ঋণাত্মক চার্জে চার্জিত? ঋণাত্মক চার্জে চার্জিত। দেখো আমরা এটা জানি যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এটা ধনাত্মক চার্জ, এইটা কি চার্জ? ধনাত্মক চার্জ। এখন এই ধনাত্মক চার্জ এই বস্তুটাকে আকর্ষণ করতেছে, এই বস্তুটাকে কি করতেছে? এই বস্তুটাকে আকর্ষণ করতেছে, এই বস্তুটাকে আকর্ষণ করতে। তার মানে কি তুমি কি বুঝবে? অবশ্যই এটা ঋণাত্মক চার্জ। তাহলে অজানা বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত, এটা ধনাত্মক এটা ঋণাত্মক, তাহলেই তো আকর্ষণ করবে। তাছাড়া কি আকর্ষণ করবে? হ্যাঁ, তাছাড়াও কিন্তু আকর্ষণ করতে পারে। কখন? দেখো, তাছাড়া আরেকটা কেসে থাকতে পারে। আরেকটা কেস কি থাকতে পারে? যে এই বস্তুটা কিন্তু চার্জ নিরপেক্ষ হতে পারে, কারণ একটা চার্জিত বস্তু একটা চার্জ নিরপেক্ষ বস্তুকেও কি করে? আকর্ষণ করে, ঠিক আছে? তাহলে অজানা বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত, অথবা অথবা কি হতে পারে? অথবা এই অজানা বস্তু, অথবা এই অজানা বস্তু চার্জ নিরপেক্ষও হতে পারে, চার্জ নিরপেক্ষও হতে পারে, ঠিক আছে? অর্থাৎ এখানে ঋণাত্মক চার্জ, তাহলে এইটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু, এখানে যদি ঋণাত্মক চার্জ থাকে তাহলে বিপরীতধর্মী আকর্ষণ করবে। আবার এই বস্তুটাতে চার্জ নাই, তাহলে আমরা কি জানি? আমরা একটু আগেই শিখছি যে একটা চার্জিত বস্তু চার্জ নাই বা চার্জ নিরপেক্ষ একটা বস্তুকে সর্বদা কি করে? আকর্ষণ করে। তাহলে অজানা বস্তু চার্জ নিরপেক্ষ হতে পারে, অজানা বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত হতে পারে। এবার দেখো, আমি যদি তোমাকে বলি তাহলে বলো তো এবার, এই যে একটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু আছে, আমি এই অজানা বস্তুটাকে এখানে আনছি, আকর্ষণ করছে, তাহলে বলো তো এটা কি ঋণাত্মক চার্জে চার্জিত নাকি চার্জ নিরপেক্ষ? তুমি বলতে পারবা? এটা ঋণাত্মক চার্জে চার্জিত নাকি চার্জ নিরপেক্ষ? তুমি কি বলতে পারবা? দুইটাই হতে পারে, এটা ঋণাত্মক চার্জে চার্জিত হতে পারে অথবা চার্জ নিরপেক্ষ হতে পারে। এখন তুমি কি শিওর হইতে পারতেছো যে এটা আসলে চার্জ নিরপেক্ষ নাকি ঋণাত্মক চার্জে চার্জিত? এটা কি আমরা সুনিশ্চিত হতে পারলাম না? আকর্ষণ দ্বারা এটা আমরা সুনিশ্চিত হতে পারলাম না। এবার দেখো, আবার যদি এরকম ঘটনা ঘটে, এই হচ্ছে আমাদের ধনাত্মক চার্জে চার্জিত বস্তু, ধনাত্মক চার্জে চার্জিত বস্তুটা আছে, এইখানে আমি অজানা বস্তুটাকে নিয়ে আসছি। তো এই অজানা বস্তুটাকে নিয়ে আসার ফলে, অজানা বস্তুটাকে এখানে নিয়ে আসার ফলে বিকর্ষণ করছে। কি করছে? এদের মধ্যে বিকর্ষণ হয়। তাহলে দেখো, যদি বিকর্ষণ হয়, যদি বিকর্ষণ করে, তাহলে যদি বিকর্ষণ করে, তাহলে বিকর্ষণ করলে দেখো তো আমরা কি জানি? আমরা কি জানি? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এইটা যদি পজিটিভ হয়, যার যদি তুমি দেখো যে এই ধনাত্মক চার্জটা অজানা বস্তুকে কি করতেছে? বিকর্ষণ করতেছে, তাহলে তুমি কি ভাববা? যেটাও ধনাত্মক চার্জ। তাহলে ধনাত্মক চার্জকে কি করতেছে? বিকর্ষণ করতেছে। ধনাত্মক চার্জকে কি করতেছে? বিকর্ষণ করতেছে। সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তাহলে তুমি একটা অজানা বস্তু নিয়ে আসছো, দেখতেছো বিকর্ষণ করতেছে, তাহলে তুমি কি ভাববা? যে এই অজানা বস্তু বা পরীক্ষণীয় যে বস্তুটা আছে, অজানা বস্তু ধনাত্মক চার্জে চার্জিত, অর্থাৎ এইখানে যে বস্তুটা থাকবে, যে চার্জিত বস্তুর কাছে নিয়ে আসছো, এ যদি ধনাত্মক চার্জে চার্জিত হয় এও ধনাত্মক চার্জে চার্জিত হবে। এ যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয় এটাও ঋণাত্মক চার্জে চার্জিত হবে। এখানে তো আমরা ধনাত্মক ধরে নিচ্ছি, এখানে তুমি ঋণাত্মকও ধরতে পারতা, ঠিক আছে? তাহলে এই বস্তুটা যে চার্জে চার্জিত হবে, এই বস্তুটাও কিন্তু সেই একই চার্জে চার্জিত হবে। সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে অজানা বস্তু ধনাত্মক চার্জে চার্জিত হবে, ধনাত্মক চার্জে চার্জিত হবে। তো দেখো এখান থেকে, আচ্ছা এবার দেখো, এই বস্তুটা যদি চার্জ নিরপেক্ষ হয় তাহলে কি বিকর্ষণ হতো? না, চার্জ নিরপেক্ষ বস্তুকে একটা চার্জিত বস্তু সর্বদাই কি করে? আকর্ষণ করে। চার্জ নিরপেক্ষ বস্তুকে একটা চার্জিত বস্তু সর্বদা আকর্ষণ করে। তাহলে আমরা বলতে পারি, দেখো আকর্ষণ দ্বারা আমরা কিন্তু সুনিশ্চিত হতে পারতেছি না,
আকর্ষণ দ্বারা এই বস্তুটা চার্জ নিরপেক্ষ নাকি চার্জিত আমরা সুনিশ্চিত হতে পারতেছি না। তাহলে এই বস্তুটা আসলে তড়িৎগ্রস্ত অর্থাৎ চার্জ আছে নাকি চার্জ নাই আমরা আকর্ষণ দ্বারা সুনিশ্চিত হতে পারতেছি না। কিন্তু যদি বিকর্ষণ করে তাহলে কিন্তু আমরা নিশ্চিত যে এখানে এই বস্তুতে যে চার্জ আছে এই বস্তুটাতেও ঠিক সেই ধরনের চার্জই আছে, এই জন্য বিকর্ষণ হয়েছে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? দেখো খুবই ইজি জিনিস, খুবই সুন্দর জিনিস, বুঝতে পারলে খুবই মজার জিনিস। এবার দেখো, এবার আমরা এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এবং আজকের লেকচারের লাস্ট টপিকটা নিয়ে পড়ব। এই যে আমরা প্রথমেই দেখলাম যে ঘর্ষণের ফলে একটা শক্তির আবির্ভাব হয়, অর্থাৎ যেটার নামকরণ করা হয়েছে ইলেকট্রিসিটি। এই ঘর্ষণের ফলে শক্তিটা কিভাবে তৈরি হয় বা ইলেকট্রিসিটি তৈরি হয় কিভাবে, ঘর্ষণের ফলে তড়িৎ সৃষ্টি হয় কিভাবে, স্থির বিদ্যুতের সৃষ্টি হয় কিভাবে, এটাই আজকে আমাদের ক্লাসের লাস্ট টপিক। তাহলে ঘর্ষণের ফলে কেন স্থির বিদ্যুৎ সৃষ্টি হয় বা বিদ্যুৎ সৃষ্টি হয়। স্থির বিদ্যুৎ আমরা যদি এটাকে প্রবাহিত করতে পারি তাহলে কিন্তু সেটা চলবিদ্যুৎ হয়ে যাবে আবার। তাহলে ঘর্ষণের ফলে কেন স্থির বিদ্যুৎ তৈরি হয় বা সৃষ্টি হয়, ঠিক আছে? আচ্ছা, ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎ তৈরি হওয়ার প্রধান বা প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে বস্তুগুলোর ভিন্ন ইলেকট্রন আসক্তি। দেখো আমরা প্রথমেই লিখছিলাম দুটি ভিন্ন বস্তু হতে হবে। একই বস্তু যদি হয়, ঠিক আছে, একই বস্তু, মনে করো এইটাও লোহা বা এটাও সিল্ক, এটাও অ্যাম্বার, দুটো অ্যাম্বার, তাহলে তাদের ইলেকট্রনের প্রতি আসক্তি সেম। ইলেকট্রনের প্রতি আসক্তি যদি সেম হয় তাহলে কিন্তু ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎ তৈরি হবে না। কি হতে হবে? দুইটা ভিন্ন বস্তু হতে হবে। তাহলে দুইটা ভিন্ন বস্তু হলে আমাদের কি লাভ? দুইটা ভিন্ন বস্তু হলে আমাদের লাভ হচ্ছে দুইটা ভিন্ন বস্তুর ইলেকট্রন আসক্তিও ভিন্ন হবে। কারো ইলেকট্রন আসক্তি বেশি হবে, কারো ইলেকট্রন আসক্তি কম হবে। তাহলে এই যে ইলেকট্রনের আসক্তি, ইলেকট্রনের প্রতি নেশা, এটাই কিন্তু স্থির বিদ্যুৎ তৈরি হওয়ার মূল কারণ। স্থির বিদ্যুৎ তৈরি হওয়ার মূল কারণ ইলেকট্রনের প্রতি আসক্তি। তাহলে দুটি ভিন্ন বস্তুতে দুটি ভিন্ন ইলেকট্রন আসক্তির বস্তুকে পরস্পরের সাথে ঘষা হলে কি ঘটনা ঘটবে? মনে করো এই একটা বস্তু, এই আরেকটা বস্তু, দুইটা বস্তু। এখন দুইটা বস্তু আলাদা আলাদা, এটা হচ্ছে আমাদের নাম্বার 1 বস্তু, এটা নাম্বার 2 বস্তু 1, বস্তু 2। এবার এই দুইটা বস্তু ভিন্ন, তাহলে কি হবে? তাদের ইলেকট্রন আসক্তিও ভিন্ন। তাহলে এই বস্তুটারও ইলেকট্রন আসক্তি থাকে, প্রত্যেকটা বস্তুরই কম বেশি কি আছে? ইলেকট্রন প্রতি আসক্তি থাকে, কারো বেশি থাকে, কারো কম থাকে। তাহলে এই বস্তুরও ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, এই বস্তুরও কি আছে? ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনের প্রতি কোনো আসক্তি না, ওরা নিষ্ক্রিয়, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের আসক্তি এরও আছে, এই 2 নাম্বার বস্তুরও কি আছে? ইলেকট্রন আসক্তি আছে। এবার আমি যদি বলি, দেখো 1 নাম্বার বস্তুর ইলেকট্রন আসক্তি 2 নাম্বার বস্তুর ইলেকট্রন আসক্তির থেকে বেশি। এখন এদেরকে যদি ঘষা হয়, এই দুইটা বস্তুকে যদি পরস্পরের সাথে ঘষা হয়, 1 নাম্বার বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি, তাহলে এদের মধ্যে যখন ঘষা দেওয়া হবে, এদের মধ্যে যখন ঘর্ষণ হবে, তখন কি হবে? দেখো এই যে প্রথম বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি হয়, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু থেকে ইলেকট্রন নিয়ে নিবে, বস্তু থেকে ইলেকট্রন নিবে। যেহেতু ইলেকট্রন আসক্তি বেশি, তাহলে ওই যে পরমাণুগুলোর, দেখো এই বস্তুটা অসংখ্য পরমাণু দ্বারা তৈরি, পরমাণুগুলো সর্বশেষ কক্ষপথে, সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে খুবই দুর্বলভাবে থাকে। তাহলে ঘষার ফলে ওখানে তাপ উৎপন্ন হবে, এই তাপ এক প্রকার শক্তি, অল্প পরিমাণ তাপ তারা শোষণ করে ওই ইলেকট্রনগুলো আসলে ওখানে ফ্রি হয়ে যাবে। এই ফ্রি ইলেকট্রনগুলো, যার ইলেকট্রন আসক্তি বেশি, মুক্ত ইলেকট্রন, যার ইলেকট্রন আসক্তি বেশি, সে কি করবে? এই ইলেকট্রনগুলোকে নিজের কাছে নিয়ে নিবে, যার আসক্তি বেশি হবে সে এটাকে নিজের কাছে নিয়ে নিবে। তাহলে আমরা বলছি যে প্রথম বস্তুর ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, তাহলে প্রথম বস্তু কি করবে? ঘষার ফলে এই যে দুইটা বস্তুকে যদি আমরা পরস্পরের সাথে ঘষা দেই, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু থেকে ইলেকট্রন নিবে। আচ্ছা, ইলেকট্রন নেওয়ার ফলে, এই যে ইলেকট্রন নিল, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু থেকে ইলেকট্রন নিবে, এই ইলেকট্রন নেওয়ার ফলে প্রথম বস্তু কি হবে? প্রথম বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত হবে। কেন? প্রথম বস্তু ইলেকট্রন নিয়ে নিছে। তাহলে প্রথম বস্তু এর থেকে যদি ইলেকট্রন নেয়, দেখো ঘষার পূর্বে এই বস্তুটাও চার্জ নিরপেক্ষ ছিল। চার্জ নিরপেক্ষ মানে কি? এখানে যদি 10টা প্রোটন থাকে, 10টা ইলেকট্রন আছে।
এই বস্তুটাও চার্জ নিরপেক্ষ ছিল, তাহলে এখানে যত সংখ্যক প্রোটন তত সংখ্যক ইলেকট্রন আছে। এবার ঘষা দেওয়ার ফলে এখান থেকে মনে করো একটা ইলেকট্রন এখানে চলে আসে, তাহলে কি হয় বলো তো, এখানে ইলেকট্রন বেড়ে গেল না? একটু আগে প্রোটন ইলেকট্রন সমান সমান ছিল, ঘষা দেওয়ার ফলে ইলেকট্রন নিয়ে নিছে, তাহলে কি হয়েছে, এখানে ইলেকট্রন বেড়ে গেছে। আর ইলেকট্রন বেড়ে গেলে এখানে যদি ইলেকট্রন বেড়ে যায় সেটা কি চার্জ হবে বলো, সেটা ঋণাত্মক চার্জ হবে। তাহলে প্রথম বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত হবে, প্রথম বস্তু এই যে ঋণাত্মক চার্জে চার্জিত হবে, প্রথম বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত হবে। আচ্ছা, এবার দ্বিতীয় বস্তুতে ইলেকট্রন দিয়ে দিবে, দ্বিতীয় বস্তু থেকে ইলেকট্রন বের হয়ে যাবে, থেকে ইলেকট্রন বের হয়ে যাবে, বা দ্বিতীয় বস্তু কি হবে, বের হবে, দ্বিতীয় বস্তু ইলেকট্রন হারাবে। আচ্ছা, এবার দ্বিতীয় বস্তু থেকে ইলেকট্রন বের হয়ে গেছে। দেখো একটু আগে এখানে প্রোটন ইলেকট্রন সমান সমান ছিল, যদি এখানে 20টা প্রোটন থাকতো, এখানে 20টা ইলেকট্রন ছিল, এবার একটা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে কয়টা ইলেকট্রন হয়েছে, 19টা ইলেকট্রন। তাহলে বলো তো একটা প্রোটন বেড়ে গেছে না, 20টা প্রোটন 19টা ইলেকট্রন, একটা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে এখন 20টা প্রোটন একটা ইলেকট্রন, প্রোটন বেড়ে গেছে মানে ধনাত্মক চার্জ বেড়ে গেছে, অর্থাৎ দ্বিতীয় বস্তুটা এখন ধনাত্মক চার্জে চার্জিত। দ্বিতীয় বস্তু কি, ধনাত্মক চার্জে চার্জিত, ধনাত্মক চার্জে চার্জিত হবে। ঠিক আছে, দেখো তাহলে এই যে ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎ বা বিদ্যুৎ তৈরি হইতেছে, বস্তুগুলো চার্জিত হইতেছে, তাহলে এই চার্জিত বা চার্জ, ঠিক আছে, এই চার্জের আবির্ভাবটাই এই বস্তুগুলোকে অন্য বস্তুকে কি করে, আকর্ষণ করার একটা ক্ষমতা দেয়। এই চার্জের আবির্ভাবটাই এই বস্তুকে অন্য বস্তুকে আকর্ষণ করার একটা ক্ষমতা, যেটা সর্বপ্রথম লক্ষ্য করছে কে, গ্রিক দার্শনিক থেলিস, যেটা সর্বপ্রথম কে লক্ষ্য করছে, গ্রিক দার্শনিক থেলিস। তাহলে এই যে দুইটা ভিন্ন ইলেকট্রন আসক্তির বস্তুকে আমরা যদি কি করি, পরস্পরের সাথে ঘষা দেই, তাহলে যার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি সে কি করবে, অপর বস্তুটা থেকে ইলেকট্রন নিয়ে নিবে। এখন ইলেকট্রন নিয়ে নিছে, ইলেকট্রন নেওয়ার ফলে সে কি হবে, ইলেকট্রন নিয়ে নিছে, ইলেকট্রন তো ঋণাত্মক চার্জ, ইলেকট্রন নেওয়ার ফলে সে ঋণাত্মক চার্জে চার্জিত হবে। আর যার থেকে ইলেকট্রনটা নিল সে কি হয়ে যাবে, সে হয়ে যাবে ধনাত্মক চার্জে চার্জিত, অর্থাৎ ওই বস্তুদ্বয়ের মধ্যে স্থির বিদ্যুতের উৎপন্ন হবে বা স্থির বিদ্যুৎ সৃষ্টি হবে, ওই বস্তুদের মধ্যে বিদ্যুৎ সৃষ্টি হবে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এবার দেখো আমরা কিছু এক্সাম্পল দেখি। মনে করো কাঁচ, এই যে কাঁচদণ্ড আর সিল্কের কাপড়, ঠিক আছে, এইখানে মনে করো একটা সিল্কের কাপড়, ঠিক আছে, সিল্ক বা রেশমি কাপড়, সিল্ক বা রেশমি কাপড়। তাহলে এই যে কাঁচ আর সিল্ক বা রেশমি কাপড়, এদের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি, এদের মধ্যে সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন আসক্তি। দেখো দুইজনেরই কিন্তু ইলেকট্রনের প্রতি কি আছে, আসক্তি আছে, কারো কম কারো বেশি। এই কাচেরও ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, এই কাচেরও ইলেকট্রনের প্রতি কিন্তু আসক্তি আছে, কিন্তু কাচের ইলেকট্রন আসক্তি সিল্কের থেকে কম, তাহলে সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি। এবার বলো তো, সিল্কের যদি ইলেকট্রন আসক্তি বেশি থাকে, তাহলে এই দুইটা বস্তুকে যখন ঘষা দেওয়া হবে, কাচ আর সিল্ককে আমরা যখন ঘষা দিব, তখন কি হবে, সিল্ক কাচ থেকে ইলেকট্রন নিয়ে নিবে, তাহলে সিল্ক এই যে কাচ থেকে ইলেকট্রন নিবে, ইলেকট্রন এখানে চলে যাবে, সিল্কে চলে যাবে, তাহলে ইলেকট্রন কাচ থেকে কোথায় চলে যাবে, সিল্ক। ইলেকট্রন যদি সিল্কে আসে, তাহলে সিল্ক কি হয়ে যাবে, ঋণাত্মক চার্জ, সিল্ক ঋণাত্মক চার্জে চার্জিত হবে। কোথা থেকে আসছে, কাচ থেকে, তাহলে কাচ কি হবে, ধনাত্মক চার্জে চার্জিত হবে, এই ধনাত্মক চার্জে চার্জিত। চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। মনে করো ফ্লানেল আর ইবোনাইট দণ্ড, ইবোনাইট বা হার্ড রাবার, এই দুইটার মধ্যে বলো তো কার ইলেকট্রন আসক্তি বেশি, এই দুইটার মধ্যে ইবোনাইটের ইলেকট্রন আসক্তি বেশি। দেখো এরও ইলেকট্রন আসক্তি আছে, ইলেকট্রনের প্রতি নেশা আছে, ইলেকট্রন আসক্তি, অবশ্যই দুইজনের ইলেকট্রন আসক্তি আছে, কারো কম কারো বেশি। ফ্লানেলেরও ইলেকট্রন আসক্তি আছে, এরও ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, কার বেশি, ইবোনাইটের বেশি। তাহলে এই দুইটার মধ্যে যখন ঘষা দেওয়া হবে, তখন ইবোনাইটে ইলেকট্রন চলে যাবে, ইবোনাইটে যখন ইলেকট্রন চলে যাবে, তখন দেখো ইবোনাইট কি হবে, ইবোনাইট ঋণাত্মক চার্জে চার্জিত হবে, ইবোনাইট ঋণাত্মক চার্জ যে চার্জিত, আর ফ্লানেল হবে ধনাত্মক চার্জে চার্জিত, ধনাত্মক চার্জে চার্জিত।
ঠিক আছে, ক্লিয়ার সবাই? দেখো এরপরে দেখো, যদি প্লাস্টিক, ওই যে প্লাস্টিকের চিরুনি দিয়ে আমরা মাথার চুল আঁচড়াইছিলাম, তাহলে প্লাস্টিকের চিরুনি, এই যে প্লাস্টিক আর চুল, তাহলে প্লাস্টিক আর ধরো এই যে চুল, এদের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি বলো তো? প্লাস্টিক আর চিরুনির মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি? অবশ্যই প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি বেশি। প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি গ্রেটার দেন চুলের ইলেকট্রন আসক্তি। তাহলে আমরা যখন এই প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনা চুলকে যখন আশ্রাই, প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনা চুল আশ্রাইলে তখন কি হয়? এই প্লাস্টিকের চিরুনি চুল থেকে ইলেকট্রন নিয়ে নেয়। ইলেকট্রন আসক্তি যেহেতু বেশি, প্লাস্টিকের চিরুনি চুল থেকে কি নিয়ে নেয়? ইলেকট্রন নিয়ে নেয়। এখন প্লাস্টিকের চিরুনি চুল থেকে যখন ইলেকট্রন নেয়, বলো প্লাস্টিকের চিরুনি কি হবে? ঋণাত্মক চার্জে চার্জিত, এবং চুল কি হয়ে যাবে? ধনাত্মক চার্জে চার্জিত। তখন তুমি দেখবা তোমার চুলগুলো কিন্তু পরস্পরকে কি করে, কারণ সবাই ধনাত্মক চার্জে চার্জিত হয়ে গেছে, তুমি চুল আশ্রাইছো, ধনাত্মক চার্জে চার্জিত হয়ে গেছে চুলগুলো, এরা আবার পরস্পরকে বিকর্ষণ করে দেখবা খাড়া হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্লাস্টিক হয়ে যাবে ঋণাত্মক চার্জে চার্জিত, যেহেতু ইলেকট্রন আসক্তি বেশি চুলের থেকে, সে চুলের থেকে ইলেকট্রন নিয়ে নিবে। এই যে মাথা আঁচড়ানোর সময় চুল আর প্লাস্টিকের চিরুনির ঘষা হবে, তাদের মধ্যে ঘর্ষণ হবে, ফলে তার ইলেকট্রন আসক্তি বেশি হয়, সে চুল থেকে ইলেকট্রন নিয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হবে, এবং চুল ধনাত্মক চার্জে চার্জিত হবে, ফলে বস্তুদ্বয়ের মধ্যে বা চুল আর প্লাস্টিকের মধ্যে স্থির বিদ্যুৎ উৎপন্ন হবে। আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পারছো। ক্লাসটা যদি প্রথম থেকে মনোযোগ সহকারে দেখো, স্থির বিদ্যুতের একদম বেসিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। এরপরের ক্লাসে আমরা চার্জের নিত্যতা সূত্র, স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, তড়িতাবেশ, এই প্রক্রিয়াগুলো নিয়ে পড়াশোনা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।